Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. And ওয়েলকাম টু অ্যানথ্রোপোলজি চ্যানেল। অ্যানথ্রোপোলজি চ্যানেলে আজকের আলোচনার বিষয় অ্যানথ্রোপোলজি WBCS কোশ্চেন অ্যানালিসিস ইয়ার অ্যান্ড টপিক। এর আগেও একাধিক ভিডিও হয়েছে এই বিষয়ে। আজকে আমরা এই কোশ্চেন অ্যানালিসিস পর্বে এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশন এই টপিকের উপর যে ধরনের প্রশ্ন হয়েছে বিভিন্ন ইয়ারে সেই বিষয়গুলো আলোচনা করব। এই বিষয়ের অন্তর্ভুক্ত যে জায়গাগুলো রয়েছে ফ্যামিলি, ম্যারেজ, ডিসেন্ট গ্রুপ, কিনশিপ, ক্ল্যান, এই সমস্ত বিষয়গুলো এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশনের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা। 2005-এ WBCS 2005-এ এসেছিল, delineate the changes in family in Indian society due to urbanization. নগরায়নের ফলে পরিবারে কি ধরনের পরিবর্তন এসেছে, ট্র্যাডিশনাল যে পরিবারের গঠন, জয়েন্ট ফ্যামিলি, সেই সব ক্ষেত্রে নানা পরিবর্তন আমরা দেখতে পাই। এবং এর অন্যতম কারণ হচ্ছে শিল্পায়ন বা নগরায়ন। এই প্রশ্নে যেটি চাওয়া হয়েছে, নগরায়নের ফলে পরিবারে কি ধরনের পরিবর্তন এসেছে সেই বিষয়টা এখানে আলোচনা করতে হবে। এটা 20 নম্বরের প্রশ্ন, কিন্তু বেশ বড় প্রশ্ন। এখন 20 নম্বরের প্রশ্ন হয় না তা নয়, হয়, তবে এখন যেহেতু 3 ঘন্টায় 200 মার্কসের পরীক্ষা, সেই জন্য এই ধরনের প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, তার একটা নির্দিষ্ট আকার থাকে। এটা আমি এর আগেও আলোচনার সময় বলেছি যে এখন এই ধরনের প্রশ্ন যদি হয়, মোটামুটি ভাবে ওয়ার্ড লিমিটের কথা কোথাও বলা নেই এখনো পর্যন্ত, WBCS সেটা বলা নেই, কিন্তু 3 ঘন্টায় 200 মার্কসের পরীক্ষা দিতে গেলে কিন্তু সেটা করতে হয়। কিন্তু এই 2005-এ এগুলো ছিল, 2013 পর্যন্ত 100 মার্কস ছিল 3 ঘন্টায়। ন্যাচারালি অনেক পরিবর্তন এসেছে, সেই জন্য প্রশ্নের উত্তরগুলো একটু অন্যভাবে বর্তমানে লিখতে হয়। এরপর আমরা যে কোশ্চেনটি দেখছি, ডিফাইন ফ্যামিলি, পরিবার নামক সংস্থাটির ইউনিটটির ডেফিনেশন দিতে হবে। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য জয়েন্ট ফ্যামিলি। এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ভারতীয় পরিবার, জয়েন্ট ফ্যামিলি। সেই জয়েন্ট ফ্যামিলির কিছু, যৌথ পরিবারের কিছু বৈশিষ্ট্য আছে, এখানে সেই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। ডিসকাস দ্য রিসেন্ট চেঞ্জেস ইন দি জয়েন্ট ফ্যামিলি। আগের যে কোশ্চেনটি আমরা দেখলাম মোটামুটি প্রায় একই টাইপের, ওই উত্তরটা, ওই রকম উত্তরই কিন্তু লিখতে হবে। এখানে জয়েন্ট ফ্যামিলির যে পরিবর্তন এসেছে সেই কিভাবে, ডিসকাস দ্য রিসেন্ট চেঞ্জেস, কি কি পরিবর্তনগুলো এসেছে জয়েন্ট ফ্যামিলিতে, সেগুলো লিখতে হবে। তবে আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের উত্তরের একটা সাদৃশ্য আছে, তবে টোটালটা, এখানে 3টে সেগমেন্ট রয়েছে কোশ্চেনটার, টোটাল 20, কিন্তু আগের কোশ্চেনটা কিন্তু টোটালটা 20, সেটা একটাই অংশ ছিল। সেই জন্য যে উত্তর লেখার জন্য নির্দিষ্ট সীমা থাকবে, সেই অনুযায়ী এটা লিখতে হবে। নেক্সট, ডিফাইন ক্ল্যান, গোত্র, কুল, তার ডেফিনিশন দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সামাজিক ক্ষেত্রে এই ক্ল্যান বা গোত্রের একটা গুরুত্ব রয়েছে। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ইটস ফাংশন ইন ট্রাইবাল সোসাইটি। উপজাতি সমাজে এই ক্ল্যান
এই গুরুত্ব অপরিসীম এবং এই ক্ল্যানগুলোর একটা নির্দিষ্ট টোটেম অর্থাৎ কিনা যেখান থেকে তাদের উৎপত্তি ঘটেছে সেই উৎপত্তি অনুযায়ী এক একটা নির্দিষ্ট ক্ল্যান, সে ক্ল্যানের সদস্যদের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হয়, কিছু রেস্ট্রিকশন আছে। সেই জন্য যে গোত্র উপজাতি সমাজে একটা বিশেষ ভূমিকা পালন করে, এখানে কিন্তু সেই জিনিসটাই উল্লেখ করতে হবে। নেক্সট কোশ্চেনে দেখি, ডিফাইন রুলস অফ ডিসেন্ট। উত্তরাধিকারের যে নিয়ম কানুন তার সেই বিষয়ে ডেফিনেশন দিতে হবে। বিভিন্ন সমাজে উত্তরাধিকারের বিভিন্ন নিয়ম আছে, কখনো পিতৃতান্ত্রিক ভাবে পিতার পরিবারের দিক থেকে হচ্ছে, আবার কখনো মায়ের পরিবারের সম্পত্তিরও অংশীদার হওয়া যায়, কখনো কখনো উভয় দিকে হতে পারে। সেই রুলস অফ ডিসেন্ট তার ডেফিনিশন এবং যে discuss the importance of rules of descent for understanding social organization. সামাজিক সংগঠন, কোন নির্দিষ্ট সমাজের ক্ষেত্রে কিন্তু এই রুলস অফ ডিসেন্টের কিন্তু একটা আলাদা ভূমিকা আছে, এখানে সেই বিষয়টাই কিন্তু উল্লেখ করতে হবে। এক একটা সমাজ এক একটা নির্দিষ্ট নিয়মের দ্বারা বশীভূত, ন্যাচারালি সেই সেই সমাজে রুলস অফ ডিসেন্টের নিয়ম কানুন কিন্তু আলাদা, এখানে সেই জিনিসটাই উল্লেখ করতে হবে। এই টপিকের উপর শর্ট নোটও হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। এখানে আমরা দেখছি ম্যারেজ, ম্যারেজের উপর শর্ট নোট 10 নম্বরের। এটা আমরা দুটো ইয়ারে দেখছি, 2008-এও দেখছি, আবার 2011-তেও দেখছি এসেছে, দুটোই একই শর্ট নোট 10 মার্কের। শর্ট নোট এখনো হয়, সেটাও 10 মার্কের হয়, কখনো 15-তেও হয়, তবে পেপার 1-এ যেটা সেটা কিন্তু 10 মার্কেরই হয়। ফ্যামিলি, ফ্যামিলি শর্ট নোট, সেখানে ফ্যামিলি কি এবং তার বৈশিষ্ট্যগুলো কি, ফ্যামিলির যে গুরুত্ব কি, অল্প কথায় এগুলো লিখতে হবে। এবং ম্যারেজের ক্ষেত্রেও ঠিক তাই, ম্যারেজ বিষয়টা কি তার ডেফিনেশনটা যদি দেওয়া যায় ভালো হয়। ম্যারেজেরও কিছু নিয়ম কানুন বৈশিষ্ট্য আছে, সেগুলো উল্লেখ করতে হবে। বিভিন্ন টাইপের ম্যারেজ হয়, সেগুলো সংক্ষেপে উল্লেখ করতে হবে। Give an account of importance of marriage institution in human society. মানব সমাজে ম্যারেজ সংস্থাটির গুরুত্ব কি? এটা খুব ভালো প্রশ্ন এবং 2010-এ প্রশ্নটি এসেছিল। এবং এর পাশাপাশি যে ম্যারেজ ইনস্টিটিউশনের উপর মডার্নাইজেশনের যে ইম্প্যাক্ট হয়েছে সেগুলো কি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে কোনো সমাজে ম্যারেজ বা বিবাহ একটা গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন, বিভিন্ন সমাজে এর বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, সেই অনুযায়ী সেটা সেই সমাজকে সেটা মেনে চলতে হয়। বর্তমান সমাজে আমরা কিন্তু এই ম্যারেজ ইনস্টিটিউশনের নানা পরিবর্তন লক্ষ্য করতে পারি। একটা সময় যেটা ছিল অল্প বয়সে বিবাহ, এই যে ম্যারেজ কম বয়সে হতো, কিন্তু এখন অনেক ক্ষেত্রে কিন্তু সেই সরকারি নিয়ম কানুন যেটা 18 বছরের আগে মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না, ছেলেদের 21, তা সেটা অবশ্য বর্তমান সামাজিক প্রেক্ষাপটে একটু পরিবর্তন ঘটেছে। কিন্তু বায়োলজিক্যালি 18 বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়াটা বিধিসম্মত নয়, আমরা যদি বায়োলজিক্যাল পার্সপেক্টিভ দেখি। সেই জন্য বিবাহের বয়সের নিয়ম কানুনটা এইভাবে ছিল। সেটা আজকের সমাজে অনেক ক্ষেত্রেই পালিত হচ্ছে। আবার বিবাহের বয়সে কম বয়সে মেয়েদের বিবাহ, অনেকেই লেখাপড়ার স্বার্থে অনেকেই এই জিনিসে সম্মত হচ্ছেন না, বড় একটু বেশি বয়সে বিবাহ হচ্ছে।
এটা একটা পরিবর্তনের দিক। একটা সময় ছিল একই কাস্টের মধ্যে বিবাহ হতে হবে, ইন্টারকাস্ট ম্যারেজ এখন হচ্ছে, এমনকি ইন্টার রিলিজিয়ান কমিউনিটির মধ্যেও বিবাহ হচ্ছে সেইগুলো। আগে যেমন ডিভোর্সের সংখ্যাটা বেড়েছে, এবং পুনরায় বিবাহ হচ্ছে, উইডো ম্যারেজও হচ্ছে। এগুলো পরিবর্তনের এক একটা দিক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইগুলো ওই কনসিকুয়েন্সেস অফ ইম্প্যাক্ট অফ মডার্নাইজেশন অফ ম্যারেজ ইনস্টিটিউশন, এই জায়গায় এগুলো লিখতে হবে। এবং বর্তমানে আমরা ম্যারেজের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে সেখানে দেখা যাচ্ছে যে লিভ টুগেদার বা লিভ ইন যে বিষয়টা, এটা একটা নতুন একটা সংস্করণ বলা যেতে পারে। সেটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এটা একটা বিষয়। তা এই এই জিনিসগুলো এখানে যে আধুনিকতা যে প্রবেশ ঘটেছে বিবাহের ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে আমরা দেখব যে ডিফাইন কিনশিপ, আত্মীয়তা বলতে আমরা কি বুঝি তার ডেফিনিশন, এবং বলছে এস্টাবলিশ রিলেশনশিপ অফ কিনশিপ উইথ ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এখানে এটা আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নের ধরনগুলো কিন্তু সোজাসুজি হচ্ছে না। এই যে এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশন, এই যে টপিকের মধ্যে একটা নির্দিষ্ট টপিকের সাথে অন্য বিষয়গুলোর যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক জুড়ে দিয়ে প্রশ্ন কিন্তু হচ্ছে, এবং আগামী দিনেও হবে। এই কিনশিপ আমরা দেখব পরবর্তীতে যে কিনশিপ থেকে আরো এরকম ধরনের প্রশ্ন হয়েছে। এখানে ফ্যামিলি এবং ম্যারেজ, কিনশিপ আত্মীয়তা, সে আত্মীয়তা সংগঠিত হতে হয় আমরা ম্যারেজের মধ্যে, দুটো পরিবারের মধ্যে যে সম্পর্ক আত্মীয়তা তৈরি হচ্ছে, সেটা আমরা দেখতে পাই বিবাহ সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আত্মীয়তা দু রকম হতে পারে, একটা হচ্ছে রক্ত সম্পর্কিত হতে পারে, আবার একটা বিবাহের মধ্যে দিয়ে গড়ে থাকে। সুতরাং এখানে সেই ফ্যামিলি ম্যারেজের সাথে কিনশিপের কি সম্পর্ক, সেই জিনিসটা আলোচনা করতে হবে। এবং এ বিষয়ে আমরা আরো আলোচনা করব। একটু অপেক্ষা করো, নেক্সট আমরা আবার আলোচনা করব। এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশনের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে এবার শুরু করব। শর্ট নোট ফর্মস অফ ম্যারেজ পেমেন্টস। ম্যারেজ পেমেন্টস আমরা জানি বিভিন্ন সমাজে ম্যারেজ পেমেন্টস রয়েছে বিবাহের ক্ষেত্রে, কোথাও কনেপণ দেওয়া, ডাউরি সিস্টেম, এগুলো রয়েছে। তা এখানে কিন্তু সেই ফর্মস অফ ম্যারেজ সেটা করতে হবে। উপজাতি সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে, কনেপণ দিতে হয়। সেই কনেপণ দিতে গেলে অনেক সময় পাত্রের যদি পয়সা না থাকে, কনেপণ দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে কনের বাড়িতে তাকে মজুর খাটতে হয়, মজুর খেটে সেই পেমেন্ট তাকে ফুলফিল করতে হয়। এটা উপজাতি সমাজে একটা তবে এটা ট্র্যাডিশনালি ছিল, তবে অনেক ক্ষেত্রে কিন্তু এর বর্তমানে ব্যতিক্রম ব্যবস্থা রয়েছে। এখানে আমরা দেখছি, যেটা বলছিলাম যে শর্ট নোটগুলো 10, আগে তো 10এই হতো, এখনো হয় পেপার 1-এর ক্ষেত্রে, কিন্তু কখনো কখনো কিন্তু এটা 15তেও হয় বর্তমানে। এবং আমরা 2015-তে যে প্রশ্ন দেখছি, সেখানে কিন্তু 15-তে আমরা দেখছি প্রশ্নটা হয়েছে। ডিফাইন ম্যারেজ তার ডেফিনেশন দিতে হবে। রাইট এ ব্রিফ নোট অন প্রিফারেন্সিয়াল অ্যান্ড প্রেসক্রাইব ফর্ম অফ ম্যারেজ। বিভিন্ন সমাজে ম্যারেজের বিভিন্ন নিয়ম কানুন আছে। কোনো সমাজে নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই বিবাহ দিতে হবে, এটাই তাদের প্রচলিত ব্যবস্থা। প্রেফারেন্সিয়াল ম্যারেজ, যেটা আমরা দেখে থাকি, যে প্যারালাল কাজিন ম্যারেজ, ক্রস কাজিন ম্যারেজ,
এটা যেমন রয়েছে, যেমন প্যারালাল কাজিন ম্যারেজ বলতে কিছু কিছু সমাজে এরকম দেখা যায় যে জ্যাঠতো পুত্রতো ভাই বোনের বিবাহ মুসলিমদের মধ্যে একটা সময় খুবই ছিল। ক্রস কাজিন ম্যারেজ, মামাতো পুত্রতো ভাই বোনের বিবাহ অনেক উপজাতির মধ্যেও আমরা এটা দেখতে পাই। লেভিরেট, সরোরেট। লেভিরেট বলতে হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ছোট ভাই বা বড় ভাইয়ের সাথে বিবাহ। তেমনি ওয়াইফ মারা গেলে ওয়াইফের বোনের সাথে বিবাহ, সরোরেট। তা এগুলো হচ্ছে কোনো কোনো সমাজের বিশিষ্ট নিয়ম কানুনের বিষয়। এই প্রেফারেন্সিয়াল প্রেসক্রাইবড ফর্ম অফ ম্যারেজ সমাজ সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে থাকে, বিভিন্ন সমাজে সেটা বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখানে সেই বিষয়টাই আলোচনা করতে হবে এবং এটা বেশ বড় প্রশ্ন। ওই ডিফাইন্ড ম্যারেজ হয়তো 2 নম্বর বা 3 নম্বর, ম্যাক্সিমাম 5 নম্বর, এখানে যদিও মাস ডিফিনেশনটা এখানে দেওয়া হয়নি, কিন্তু সেটা মোটামুটি ধরে নিতে হবে ম্যারেজ কি বলে একটা জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে ডেফিনেশনটা দিতে হবে, ওয়ার্ড অফ ডেফিনেশনটা দিতে হবে এখানে। তারপর প্রেফারেন্সিয়াল ম্যারেজ কি, প্রেসক্রাইবড ফর্ম অফ ম্যারেজ কি সেটা বলে তার বিভিন্ন রকম যে ভাগগুলো রয়েছে যেটা আমি বললাম, যে প্যারালাল কাজিন ম্যারেজ, ক্রস কাজিন ম্যারেজ, লেভিরেট, সরোরেট, এগুলো দিয়ে একটু ডায়াগ্রাম করে এখানে কিন্তু এটা দিলে ভালো হয়। এবং ফ্যামিলি কিনশিপের মধ্যে এই যে এর আগেই আমরা আলোচনা করছিলাম, সেখানেই যে স্টাবলিশ করা যে ফ্যামিলি ম্যারেজের সাথে কিনশিপের রিলেশন স্টাবলিশ করা, সেক্ষেত্রেও কিন্তু ডায়াগ্রাম ইউজ করলে ভালো হয়। এখানে ডায়াগ্রাম ইউজ করার একটা সুযোগ রয়েছে, সেটা করতে হবে। নেক্সট আমরা দেখতে পারি যে এনিউমারেট দ্য রিলেশনশিপ অফ ম্যারেজ অ্যান্ড কিনশিপ। ওই যে আগের প্রশ্নটা ছিল, এটা একটু অন্যভাবে দিয়েছে। ওখানে ফ্যামিলি ম্যারেজের সাথে কিনশিপের, এখানে কিনশিপ এবং ম্যারেজের মধ্যে রিলেশন, অলমোস্ট সেম জিনিস, অলমোস্ট সেম উত্তর। ডিসকাস ইনসেস্ট অ্যান্ড কনসাংগুইনিটি ইন রিলেশন টু কিনশিপ সিস্টেম। খুব ভালো প্রশ্ন। ডিসকাস ইনসেস্ট, যে বিবাহটা নিষিদ্ধ, বাবা মেয়ের সেক্স রিলেশন, এটা ইনসেস্ট টাবু হিসাবে ভাই বোনের, হিন্দু সমাজে ভাই বোনের হিসাবে চিহ্নিত হয়। এবার কনস্যাঙ্গুইনিটি, এটা অনেক সমাজেই আছে, আমাদের সমাজে, হিন্দু সমাজে এটা নেই। কনস্যাঙ্গুইনিটি বলতে রক্ত সম্পর্কিত ব্যক্তিদের মধ্যে বিবাহ, যেটা আমরা ইউরোপিয়ান সোসাইটিতে আমরা ওই কাজিনদের মধ্যে দেখি বিবাহ হতে। তা সেটা এই যে জিনিসগুলো, এইগুলো সেখানে লিখতে হবে যে they discuss incest and consanguinity in relation to kinship system, অর্থাৎ আত্মীয়তা, এবং সেখানে কাদের মধ্যে কি হচ্ছে, কোনটা নিষিদ্ধ, কোনটা প্রচলিত রয়েছে, সেই বিষয়গুলো এখানে লিখতে হবে, যেখানে ইনসেস্ট এবং কনসাংগুইনিটিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এর পরের প্রশ্নটি আরো খুব চমকপ্রদ। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ পসিবিলিটি অফ জেনেটিক ডিসঅর্ডার ইন কনসাংগুইনিটি। অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে কনসাংগুইনিটি, রক্ত সম্পর্কের মধ্যে বিবাহ হচ্ছে, এটা কিন্তু জেনেটিক্যালি কিন্তু আমরা এটা নিষিদ্ধ। কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু ব্লাড রিলেশনের বিবাহ নানা ধরনের জেনেটিক ডিজিজের প্রবাবিলিটিটা বাড়িয়ে দেয়, যেটা বলা যেতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অ্যালবিনিজম। অ্যালবিনিজম, এই অ্যালবিনিজম এটা একটা অটোজোমাল রিসেসিভ ট্রেট, রঞ্জকহীনতা যেটা বলা হয়। এটাতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই যে অ্যালবিনো ইন্ডিভিজুয়াল হচ্ছে জন্ম নিচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ তারা ওই কনসাংগুইনিয়াস ম্যারেজের ফলে এরকম ধরনের সমস্যা হচ্ছে। এটা অনেক ক্ষেত্রেই এটা কিন্তু হয়ে থাকে। সেই জন্য জেনেটিক্সের পার্সপেক্টিভে এটা কিন্তু এটাকে এন্টারটেইন করা হয় না, সেই বিষয়টাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। নেক্সট যে আমরা দেখছি কিনশিপ, কিনশিপের শর্ট নোট, আমরা ম্যারেজ, ফ্যামিলি, কিনশিপ, এগুলো যে কোনোটাই কিন্তু ক্ল্যান, যে কোনোটাই কিন্তু শর্ট নোট হতে পারে। সুতরাং এগুলো আমরা এসেছে, ক্ল্যান আসেনি, কিন্তু রুলস অফ ডিসেন্ট এমনি আলাদা প্রশ্ন হয়েছে, কিন্তু শর্ট নোট হিসাবেও কিন্তু এটা হতে পারে। সুতরাং যে কোনো টপিক যে কোনোভাবেই কিন্তু প্রশ্ন হতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে যে সিলেবাসটা,
আসলে আমরা যখন এই নির্দিষ্ট বিষয়টা এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশন এই বিষয়ে যখন প্রস্তুতি নেব, তখন আমাদের দেখে নিতে হবে টোটাল সিলেবাসটা কি আছে। সেই সিলেবাসে ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, ক্ল্যান এই সমস্ত গুলো রয়েছে, এবং সেগুলো ধরে ধরে আমরা যদি যে প্রস্তুতি নিই, সেগুলো ধরে যদি আমরা নোটস তৈরি করি, এবং সেই অনুযায়ী, কারণ এখানে টপিক থেকে কোশ্চেন এসেছে, সেই কোশ্চেন সলভ করা একদম যুক্তিযুক্ত নয়। এটা কোনো মতেই আমরা এখানে কোশ্চেন দেখলাম, একই প্রশ্ন কিন্তু ম্যারেজ থেকে একাধিকবার প্রশ্ন এসছে বিভিন্নভাবে, একই প্রশ্ন কিন্তু নয়, এটা কখনো হয় না। কিন্তু ডব্লিউবিসিএস এর সিলেবাসে রিপিটেশন হয়, রিপিটেশন হবে, এটা বলাও আছে সিলেবাসে এটা, এবং যারা কোশ্চেন করেন তাদেরকে সেরকম নির্দেশও দেওয়া হয়। কিন্তু ল্যাঙ্গুয়েজ রিপিট হবে না, কোশ্চেন টপিক রিপিটেশন হয়, কিন্তু সেই কোশ্চেন যে ল্যাঙ্গুয়েজ, যেমন যে কিনশিপের সাথে ফ্যামিলির রিলেশনশিপ চাওয়া হয়েছে এক বছর, আবার ফ্যামিলি ম্যারেজের রিলেশন চাওয়া হচ্ছে, কোশ্চেনটা কিন্তু পাল্টে গেল, একদম হুবহু এক কিন্তু নয়, এরকমই হয়। এবং তার সাথে অন্যান্য প্রশ্ন কিন্তু আলাদা হলো। তাহলে এই যে বিষয়গুলো এইভাবে আলাদাভাবে কোনটার সাথে কোনটা কি হতে পারে, কোন টপিকে তার যে এক্সপ্লানেশনটা কি হতে পারে বা এক্সটেনশনটা কি হতে পারে, যে আরো কিভাবে প্রশ্নটা হতে পারে, এই বিষয়টা বলতে পারবেন তারাই, এক্সপার্ট, প্রকৃত এক্সপার্ট যিনি, তিনি বলতে পারেন যে এই টপিক থেকে এক্সটেনশন কি হতে পারে, আর কি কিভাবে প্রশ্ন হতে পারে। সেই জন্য পড়ালেই কিন্তু সে বিশেষজ্ঞ নয়, টিচার মানেই এক্সপার্ট নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এমএসসি অ্যানথ্রোপোলজি পাশ করলেই তিনি বিশেষজ্ঞ হয়ে গেলেন, ডব্লিউবিসিএস লেভেলে পড়াবেন, এটা ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট আর অনার্স এবং মাস্টার ডিগ্রিতে অ্যানথ্রোপোলজির যে প্রশ্ন হয়, বা যে সিলেবাসে হয়তো মিল আছে, কিন্তু যে ধরনের প্রশ্ন হয়, যে প্যাটার্ন, সেটার সাথে ডব্লিউবিসিএস আইএসএর প্যাটার্নের কোনো মিল নেই। সুতরাং এখানে কনসেপচুয়াল কোশ্চেন হয়, সেই কনসেপ্ট যদি ক্লিয়ার করা না যায়, তাহলে কিন্তু এখানে কিছু সাফল্য আসবে বলে আমার মনে হয় না। এবং আমরা দেখছি তো এখানে যে আলোচনাগুলো করলাম, সেখানে কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল কোশ্চেন। সুতরাং সেই বিষয়ে সঠিক ধারণা যদি না থাকে, তাহলে কিন্তু সঠিকভাবে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তাহলে আমরা অ্যানথ্রোপোলজি কোশ্চেন অ্যানালিসিস, যেটা টপিক এবং ইয়ার ওয়াইজ এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশন, এই বিষয়ের উপর আলোচনা করলাম। এরকম আরো নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন ইয়ারে যে প্রশ্ন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সাথে থাকো। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, করে ফেলো, এবং লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে উজ্জীবিত রাখতে সাহায্য করো। ধন্যবাদ। Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button.